ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি সন্দীপ স্যার। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভারতীয় সংবিধান থেকে, এবং যেটা তোমাদের হেল্প করবে আপকামিং রেলওয়ে, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই এই এক্সামের জন্য। তো আমরা ক্লাস স্টার্ট করি। দেখো, প্রথম কোয়েশ্চেন এখানে কি বলেছে। প্রথম কোয়েশ্চেন বলেছে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে। তো এটা বলে দিই, রাজ্যপাল মানে গভর্নর, তো রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা, এই এক্সিকিউটিভ পাওয়ার, এটা দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেলে, এটা আমাদেরকে জানতে চেয়েছে। তো এটা আমাদের জানতে চেয়েছে কি হবে, এটার উত্তর হবে 154, 154, এটা জানতে চেয়েছে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের স্টেট লেজিসলেচারের পার্ট, তার মধ্যে রাজ্যপাল পরে হচ্ছে স্টেট এক্সিকিউটিভ এর মধ্যে তিনি পড়েন, এটা জানতে হবে আমাদেরকে। এবং এই আর্টিকেলটা শুরু হচ্ছে 152 থেকে স্টার্ট হচ্ছে 237 অব্দি যাচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণভাবে এটা কি, এটা হচ্ছে স্টেট লেজিসলেচারের আর্টিকেল। তার মধ্যে 152 তে রয়েছে আমাদের কি ডেফিনেশন অফ স্টেট বা কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। 153 তে আমাদের কি রয়েছে, যে প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবে। 54 তে তাকে সেই শাসনতান্ত্রিক ক্ষমতা দেওয়া হয়েছে। 55 তে তুমি যদি দেখো, তার অ্যাপয়েন্টমেন্টের বিষয় বলে দেওয়া আছে। তার টার্ম অফ অফিস কত বছর থাকবে সেটা 156 নম্বর আর্টিকেলে বলা আছে। ঠিক আছে, চল এখানে উত্তর আমাদের হলো 154। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার, এটা বলতে গেলে একটু বলি, এটা 497, এটা খুব ইন্টারেস্টিং। 497 মানে কি, ঘটনাটা একটু বলি। এটা আমাদের প্রথম কথা কনস্টিটিউশন নয়, দণ্ডবিধি দিয়েছে, দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন, এটা ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি সেকশন। এটা কিসের, এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি সেকশন 497। মারাত্মক মানে ব্রিটিশ পিরিয়ডে তৈরি হওয়া একটা আইন, মূলত 1860-70 তে লাগু হওয়া একটা আইন ব্রিটিশ টাইমে, এই দশকে তৈরি হয়। তো আইনের বিষয়বস্তু আসে, বিষয়বস্তুটা মন দিয়ে শোনো। 497 কি, ধরো একজন বিবাহিত পুরুষ, একজন বিবাহিত মহিলা, ধরে নাও একজন বিবাহিত পুরুষ, একজন বিবাহিত মহিলা। তো ধরো সেই বিবাহিত মহিলা তিনি তার স্বামীকে বাদ দিয়ে, তার হাজবেন্ড ছাড়া অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ আছে। হতে পারে সে তার বৈবাহিক জীবনের আগে তার হয়তো প্রেমিক, তার সাথে সম্পর্কে লিপ্ত। ক্লিয়ার? তো এক্ষেত্রে বলে দেওয়া আছে তার যে লিগাল হাজবেন্ড সেটা যদি জানতে পারে, তাহলে তিনি কি করতে পারেন, তিনি ওই মানে তার বিবাহিত স্ত্রী যার সাথে সম্পর্ক, মানে তার ওই প্রেমিক, তার এগেনস্টে মামলা করতে পারেন। ক্লিয়ার? যদি এবার উল্টোটাতে আসি, উল্টোটা কি জিনিস, যদি এবার বিবাহিত পুরুষ এসে মানে হাজবেন্ডের সাথে তার অন্য কোনো সম্পর্কে তিনি লিপ্ত হয়েছে, বা আগে থেকে সম্পর্ক ছিল, কিন্তু এই ঘটনাটা যিনি ওয়াইফ রয়েছেন, লিগাল ওয়াইফ, তিনি জানতে পেরেছেন যে তার স্বামীর সাথে সম্পর্ক আছে, তার স্বামী হয়তো আগে থেকে কোনো প্রেমিকা ছিল, তার সাথে সম্পর্ক, বা তিনি নতুন করে কোনো সম্পর্কে আবদ্ধ হয়েছেন। ঠিক আছে, তো এক্ষেত্রে তার স্ত্রী এই রাইটটা ছিল না যে তিনি গিয়ে ওই যে তার স্বামীর সাথে যে মহিলার সম্পর্ক তার বিরুদ্ধে গিয়ে মামলা করে। তাহলে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, তাহলে ব্যাপারটা পুরোটা একটা কোনো জায়গায় পুরুষতান্ত্রিক ব্যাপার। তোমার এটা বলতে পারি হচ্ছে যে কোনো জায়গায় পুরুষরা ডমিনেটেড করছে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে ফুটিয়ে তোলা হচ্ছে না, যে যেখানে মহিলারা ডিপ্রাইভড হচ্ছে, পুরুষরা কিন্তু সেই অধিকার পাচ্ছে। তো এতদিন ধরে এটা কার্যকরী ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে। সুপ্রিম কোর্ট সেখানে এই বিষয়টা নিয়ে যখন পিটিশন ফাইল করা হয়, সুপ্রিম কোর্টের যে অবজারভেশন থাকে, সুপ্রিম কোর্ট বলে আমাদের ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটের মতো গুরুত্বপূর্ণ দিক আছে। সেখানে সংবিধান পরিষ্কার বলছে 14 নম্বর আর্টিকেলে যে রাইট টু ইকুয়ালিটি অ্যামং অল, যে প্রত্যেকের মধ্যে ইকুয়ালিটি বা সাম্যতা বজায় রাখতে হবে। যে whether he is a poor rich, সে পুয়ার হতে পারে, রিচ হতে পারে, যাই হোক না কেন, উচ্চ নিচ, ধনী দরিদ্র ভেদাভেদে সবাই সমান। আবার এটা যেমন 14 নম্বর আর্টিকেল সিকিউর করছে, কোন জায়গায় আমরা তো এটাও পড়েছি 21 নম্বর আর্টিকেলে যে আমাদের যে রাইট টু লিভ, মানে আমরা বেঁচে থাকতে পারি কি, যে আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার
প্রদান করা হচ্ছে, এটা তো আমরা 21 নম্বর আর্টিকেলেও দেখেছি। তো কোন জায়গায় এই 14 আর 21 নম্বর আর্টিকেল মানে রাইট টু ইকুয়ালিটি এবং রাইট টু লিভ উইথ পার্সোনাল লিবার্টি, কোন জায়গায় সেই লিবার্টিটা তো ভায়োলেট হচ্ছে। কোথায় সাম্যতা বজায় থাকছে? সাম্যতা যদি বজায় থাকতো তাহলে পুরুষ এবং মহিলার মধ্যে তো এই ধরনের তোমার বিভেদ করা হতো না। পুরুষরা যে অধিকার পাচ্ছে মহিলারাও সেই অধিকার পাবে, কিন্তু কোন একটা জায়গায় এই সিস্টেমটা ভায়োলেট হচ্ছে। তো সুপ্রিম কোর্ট বলে এই সিস্টেমটা চলাটা ঠিক না, তো এই সিস্টেমটাকে, এই আর্টিকেলটাকে ভায়োলেট করে দেওয়া হয়, রিপিল করে দেওয়া হয়, বা এই সেকশনটাকে রিপিল করা হয়, এবং এর সাথে প্যারালালি 198 ও চলবে, এই দুটো সেকশন। তো আশা করি একটু গল্প বলে দিলাম, অতটা হয়তো না জানলেও চলতো, কিন্তু যখন তুমি কোনো সেকশন পড়ছো একটু আইডিয়া রাখাটা ক্ষতির কিছু নয়। চলো, 123তম সংবিধান সংশোধন কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? প্রথম কথা তো 123তম সংবিধান সংশোধন হয়নি এখনো, 123তম সংবিধান সংশোধনে পৌঁছাইনি আমরা। আমরা লাস্ট দেখছি 106তম সংবিধান সংশোধন, যেখানে আমাদের কি বলে দেওয়া হয়েছে, রিজার্ভেশন অফ সিট, মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে লোকসভা বিধানসভা, এটা আছে। তো এখানে যে অপশন গুলো আমরা দেখছি, সেই অপশনটা অ্যাকচুয়ালি 102তম অ্যামেন্ডমেন্টের কথা বলছে, যে ন্যাশনাল কমিশন ওই ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য রয়েছে। এই ব্যাকওয়ার্ড ক্লাসের কথা বলা হয়েছিল 102তম সংবিধান সংশোধনী, এটা মাথায় রাখবে। 102 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 106 এর লাস্ট হয়েছে, তো 123 অ্যামেন্ডমেন্ট এখনো হয়নি, 6ই হয়েছে এই রিসেন্ট। 123 যেতে গেলে এখনো কিছু না হলেও অনেক বছর, মানে অনেক দিন সময় লাগে। তো এটা উত্তর হবে ব্যাকওয়ার্ড ক্লাস। ভারতবর্ষের ভোটাধিকার, রাইট টু ভোট, ডেফিনেটলি এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার, এটা একটা, এটা নিয়ে কোশ্চেন হয়। মৌলিক অধিকার, এটাও তো কনস্টিটিউশনাল রাইট, সংবিধানে যে রাইট গুলো বলে দেওয়া রয়েছে সেগুলো আমাদের কনস্টিটিউশনাল রাইট, ঠিক আছে। ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা, তার মানে ইন্টারন্যাশনাল পিস এন্ড ট্রিটি, এটা কোথায় বলেছে? ইন্টারন্যাশনাল পিস এন্ড ট্রিটি, এটা আমাদের বলে দেওয়া আছে কোথায়? ইন্টারন্যাশনাল পিস এন্ড ট্রিটির ব্যাপারে রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেখানে তুমি আর্টিকেল সংখ্যা দেখবে 36 থেকে স্টার্ট হচ্ছে মূলত, এবং 51 অব্দি যাচ্ছে। 51তম আর্টিকেল বা শেষ আর্টিকেল, এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাই তোমায় কি দিচ্ছে, এই আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার কথা বলছে। তো আর্টিকেল নাম্বার এখানে হবে, আর্টিকেল নাম্বার কত হবে? 51, বুঝতে পারলাম। আর বিষয়টা হবে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি, যার আর্টিকেল কত আছে? 36 থেকে 51, ঠিক আছে। এর পার্ট কত আছে? এর পার্ট রয়েছে পার্ট 4। চলো, এখানে আছে ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকামী রাষ্ট্র, এর চিন্তা ভারতীয় সংবিধানের সযত্নে কোথায় রাখা আছে? তো ওয়েলফেয়ার স্টেট মানেই যখনই আসবে, এটার একটাই উত্তর হবে, এটা কি? রাজ্যনীতির প্রত্যক্ষ নীতি সমূহ। একটা হচ্ছে, এটার মানে হচ্ছে কি, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি, এটা। তো ডিপিএসসি এর মূল বিষয়টাই যে কিভাবে জনকল্যাণকামী রাষ্ট্র তৈরি করা হয়। জনকল্যাণকামী রাষ্ট্র মানেই হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট মানে কি? যেখানে সরকারের মূল লক্ষ্য হবে কি? জনকল্যাণকামী রাষ্ট্র তৈরি করা। তো তার বিষয়বস্তু হচ্ছে ডিপিএসপি তে রয়েছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং এটা কিন্তু আদালত কর্তৃক তোমার, ইট ইজ নট জাস্টিসেবল ইন নেচার, আদালত কর্তৃক বলবৎ যোগ্য না, এটা মাথায় রাখবে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ সিস্টেম আমাদের, এটা কিসের জন্য? ডেফিনেটলি ভাবে পঞ্চায়েতি রাজ সিস্টেম করা হয়েছে মানে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ করা হয়েছে, ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছে। তার মানে কি? পঞ্চায়েতি রাজ মানে কি? আমাদের দেশের পঞ্চায়েতি রাজ সিস্টেমটা যদি আমরা দেখি, কি দেখবো? সেটা ত্রিস্তরীয় স্ট্রাকচার রয়েছে। এই একদম নিচের স্তর তুমি যদি দেখো, এই স্তর, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে গ্রাম পঞ্চায়েত। মাঝের স্তরকে আমরা বলি কি? এটা পঞ্চায়েত সমিতি। আর উপরের স্তরকে আমরা বলি জেলা পরিষদ। এই ত্রিস্তরীয় স্ট্রাকচার রয়েছে আমাদের পঞ্চায়েতি রাজ সিস্টেমে। তো এটার উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য হচ্ছে প্রথম কথা সেলফ গভর্নমেন্ট ক্রিয়েট করা, স্থানীয় স্বায়ত্তশাসন তৈরি করা, সেলফ লোকাল গভর্নমেন্ট ক্রিয়েট করা। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় কাজ করে? এটা হচ্ছে তোমার রুরাল এরিয়াতে কাজ করে। আরবান এরিয়াতে আবার কি সেম কাজটাই করে, তখন সেখানে সেটা হয়ে যায় মিউনিসিপ্যালিটি। দুটো কনস্ট্রাকশন বা গঠন বা স্ট্রাকচার সেম। যেটা আমাদের গ্রামীণ এলাকায় কাজ করে সেটা পঞ্চায়েত, যেটা শহুরে এলাকায় কাজ করে সেটা মিউনিসিপ্যালিটি। ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধি কে করতে পারে?
দেখো, ভারতীয় সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা ইনক্রিজ করার ক্ষমতা ভারতের রাষ্ট্রপতি, লোকসভা, ভারতের প্রধান বিচারপতি, আইন কমিশন, এখানের মধ্যে কারোরই নয়, একটু হয়তো মিস্টেক হয়ে গেছে। তো একমাত্র অনলি দ্য পার্লামেন্ট হ্যাজ দ্য রাইট টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট। তো ফার্স্টে কিপ ইন মাইন্ড, এটা তোমাকে তো বুঝে নিতে হবে যে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধি করতে পারে ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্লামেন্ট। তো এখানে সঠিক উত্তর হবে কি? পার্লামেন্ট সঠিক উত্তর হবে, এটা মাথায় রাখো। চলো, সঠিক তারিখ ও বছর চিহ্নিত করুন। আচ্ছা, তাই মানে কবে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছে? ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছে? কার্যকর মানে কি? কেম ইনটু ফোর্স, ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট ডেফিনেটলি 26শে জানুয়ারি 1950 সালে হয়েছে, এখান থেকে আমাদের কার্যকরী হয়। ঠিক আছে, চলো নেক্সট আসি। সকল নাগরিকের কথা বলা, মত প্রকাশ মানে হচ্ছে কি রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সিম্পল জিনিস। এই যে কথা বলা এবং মত প্রকাশ, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কত নম্বর আর্টিকেলে রয়েছে? তো রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যেটা আমাদের হচ্ছে আর্টিকেল নাম্বার 19-এ রয়েছে। শুধু 19-এ নয়, আর একটু ডিটেলস জেনে রাখো, এটা রয়েছে 19-এর ক্লজ 1 এর এতে রয়েছে। 19-এর ক্লজ 1 এর এতে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তুমি তোমার বাক স্বাধীনতা, মত প্রকাশ করতে পারো। শুধু তাই নয়, এটা রাইট টু ফ্রিডম অফ স্পিচ, সংবাদপত্র যেটা, তার কথাও, তার অধিকারের কথাও বলা আছে। আরেকটু বলে দিই, 17 নম্বর আর্টিকেলে রয়েছে হচ্ছে তোমার অস্পৃশ্যতা দূরীকরণ, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। কোন জিনিস? বিধবা আসবে না বিবাহ কার্যে, অমঙ্গল হবে, এই জিনিসগুলো কি? আনটাচেবিলিটি। এসসি এসটি তারা পড়াশোনার জায়গা থেকে তোমার দূরে থাকবে, নিম্ন বর্গের মানুষের হাতে খাওয়া যাবে না, এই জিনিসগুলো হচ্ছে আনটাচেবিলিটি। 16 নম্বর আর্টিকেল চাকরির কথা বলা আছে, চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার। 18 নম্বর আর্টিকেল কোন ধরনের উপাধি নামের আগে ব্যবহার করা যায় না, এক্সেপ্ট হচ্ছে যেগুলো তুমি হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের মাধ্যমে অ্যাচিভ করেছো বা মিলিটারি ডিস্টিংশনের মাধ্যমে করেছো। ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন? কেন্দ্র রাজ্য মানে হচ্ছে রিলেশন বিটুইন সেন্টার এন্ড স্টেট, সেটা অলওয়েজ হচ্ছে আমাদের 7 শিডিউলের মধ্যে রয়েছে, 7ম তফসিলের অন্তর্গত, যেখানে 3টে তালিকার কথা বলা আছে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট। এই 3টে বিষয় এখানে রয়েছে, একটা কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা, একটা যৌথ তালিকা। তো এইটাই হচ্ছে তোমার কেন্দ্র রাজ্যের মধ্যে এই তালিকাগুলো নিয়ে 7 শিডিউল আলোচনা করে বা তফসিল আলোচনা করে। ঠিক আছে, নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে, মানে রাইট টু পার্ডন? ক্ষমা করতে পারে কি, পার্ডন করতে পারে দুজন ব্যক্তি, এক হচ্ছে রাষ্ট্রপতির কাছে আছে এবং রাজ্যপালের কাছে আছে, এরাই ক্ষমা করতে পারে। রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে 72 নম্বর আর্টিকেলে, আর রাজ্যপাল ক্ষমা করতে পারে 161 নম্বর আর্টিকেলে। এই কিন্তু আরেকটু বলে রাখি, এই ক্ষমাগুলো বিভিন্ন ধরনের ক্ষমা হয়। কেউ এটা হতে পারে, কেউ কাউকে মার্ডার করেছে, কেউ কাউকে পা ভেঙে দিয়েছে, কেউ কাউকে রেপ করেছে, কেউ কাউকে অ্যাটেম্প টু রেপ, রেপ তো হয়েছে এবং তার সাথে ব্রুটালি ভাবে, নৃশংসভাবে তাকে হত্যা করেছে। তো এক এক ধরনের কেসের জন্য এক এক ধরনের সাজা। তো ধরে নিলাম আলটিমেট একটা সাজা কি হতে পারে? ডেথ পেনাল্টি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। তো মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে একমাত্র হচ্ছে রাষ্ট্রপতি, শুধু এই ক্ষমতা কিন্তু রাজ্যপালের নেই, রাজ্যপাল কখনো মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে না, মাইন্ড ইট। ওকে, ভারতীয় সংবিধানের 280 নম্বর আর্টিকেলে কি আছে? 280 নম্বর আর্টিকেলে অর্থ কমিশন বা ফিনান্স কমিশনের ব্যাপারে বলে দেওয়া আছে। ঠিক আছে, আন্তঃরাজ্য কাউন্সিল মানে ইন্টারস্টেট কাউন্সিল, আইএসসি, ইন্টারস্টেট কাউন্সিল, এটা 263 নম্বর আর্টিকেলে রয়েছে। ইন্টারস্টেট রিভার ডিসপুট নিয়ে আলোচনা করা রয়েছে 262 নম্বর আর্টিকেলে। প্ল্যানিং কমিশন তো আমরা জানি, এটা রিপিল করে দিয়ে এখন নীতি আয়োগ হয়ে গেছে। ঠিক আছে, চলো, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয় স্তরীয়, এটার আলোচনার অপেক্ষাই রাখে না আমাদের, অলরেডি বলে দিয়েছি 3 স্তর বিশিষ্ট, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। আমাদের এই সেশনের লাস্ট কোয়েশ্চেন এটা, ভারতীয় সংবিধানের সংশোধনগুলোর মধ্যে লোকসভা, রাজ্য বিধানসভায় এসসি এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে রিজার্ভেশন করা আছে সেটা কততম সংবিধান সংশোধন সেটা আমাদের উল্লেখ করতে বলেছে। তো এখানে আমরা যেটা দেখে নেব, এটা হচ্ছে 79th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা এটা আমাদের মাথায় রাখতে লাগবে, 79th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটার উল্লেখ রয়েছে। ঠিক আছে, চলো, তো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো, এবং সেশনটা যদি ভালো লাগে তাহলে সেটাকে লাইক করো বা শেয়ার করো।